বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, ইদানিং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের যে অ্যাক্টিভিটিস তার উপরে আলোচনা সমালোচনা চলছে। কয়েকদিন পূর্বে নাহিদ ইসলাম যমুনাতে ওনার সাথে সাক্ষাৎ করে যেই কথাটি বের হয়ে এসে বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় পদত্যাগের কথা ভাবছেন, এখান থেকেই একটা বিতর্কের সৃষ্টি হয়, একটা উৎকণ্ঠার জন্ম দেয় সর্বমহলে, বিশেষ করে রাজনৈতিক মহলে। যেসব মিডিয়ার যারা কথা বলে, এই মিডিয়াগুলোতে প্রতিনিয়ত গুজব, সর্বকালের শ্রেষ্ঠ গুজব প্রতিনিয়ত বের হচ্ছে, তিলেরে তাল করে ফেলছে। এই আজকের রাত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 48 ঘন্টা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যে এই 48 ঘন্টার মধ্যে কিছু একটা হবে, অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় পদত্যাগ করে চলে যাবেন, বা সেনাপ্রধান দেশে একটা জরুরি অবস্থা বা উনি ক্ষমতা নিয়ে নেবেন। নানা ধরনের গুজব আমরা প্রতিনিয়ত এই মিডিয়াতে শুনছি। আমার প্রশ্ন হচ্ছে, উনি কেন চলে যাবেন? হ্যাঁ, উনি যখন 5ই আগস্টের পর উনি যখন দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ল্যান্ড করেন, তখন সাংবাদিকরা প্রথমেই বলেছেন যে আমার কথা শুনতে হবে, আমার কথা না শুনলে আমি চলে যাব। আচ্ছা বলুন তো, এত বড় একটা রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি নিতে এসে উনি প্রথমে যদি বলেন যে আমার কথা না শুনলে আমি চলে যাব, কে বলছে যে আপনার কথা আমরা শুনব না? জনগণের পক্ষ থেকে কি কেউ বলছে যে আমরা কিন্তু আপনি শপথ নিলে আপনার কথা আমরা শুনব না? কোনো রাজনৈতিক দল থেকে বলছে, নিবন্ধনকৃত কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনার কথা আমরা শুনব না, আমরা আপনাকে সহযোগিতা করব না? এই যে সমন্বয়করা বলছে যে আপনার কথা শুনব না, আপনাকে সহযোগিতা করব না, তাহলে এই কথা বলার অর্থ কী? হ্যাঁ, এটার একটা অর্থ আছে। এটা এখানেই ওনার প্রজ্ঞা, ওনার প্রজ্ঞার পরিচয় এখানেই দিয়েছেন। আমরা করি কি, শ্বশুরবাড়ির যখন যাই, যদি থাকার ইচ্ছা থাকে তখন বলি যে ধরেন দুপুরে লাঞ্চ করলাম, লাঞ্চের পরে বললাম না চলে যাব, তখন যেন শাশুড়ি শুনে, না না আপনি আজকে যাবেন না, কালকে যাবেন। শালার ওয়াইফ আছে, বলে না দুলাভাই কালকে যাবেন। ছোট ছোট বাচ্চারা বলে না ফুফা কালকে যাবেন। এই যখন আমার থাকার ইচ্ছা হয় তখন আমি বিশেষ করে এটা বলি যে আমি চলে যাব, তখনই ওদের থেকে বলতে থাকে কালকে যাবেন। তখন আমার থাকাটা নিশ্চিত হয়ে যায়, একটা সম্মানজনক হয়ে যায়। হ্যাঁ, তখন আমি কিন্তু থাকার যখন আমার ইচ্ছে হয় তখন আমি বলি আমি চলে যাব, কালকে আজকে চলে যাব, রাত্রেটা থাকবো না। তখন আমাকে পাকাপোক্ত করে দেয় ওনারা, বিভিন্ন দিক থেকে রিকোয়েস্ট আসে, তখন আমি আস্তে করে বলি ঠিক আছে কালকেই যাব। তখন ওরাও আবার রাতের খাবারের প্রস্তুতি, সুস্বাদু কীভাবে আমাকে খাওয়াবে, সকালে কি নাস্তা খাবে নিয়ে একটা ব্যস্ততার মধ্যে থাকে। এই যে যে থাকতে সে বারবারই বলে যে আমি চলে যাব। আসলে পৃথিবীর ইতিহাসে, আমি ইতিহাসের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে পড়েছি। আমি আগে বলেছি আমি আদম থেকে এরশাদ,
এই বিশাল ইতিহাস পড়েছি। ইতিহাসের পাতায় কোনো নজির নাই যে একটা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে স্বেচ্ছায় মান অভিমান করে হ্যাঁ, নিজে নিজেই কৃত্রিম সংকট সৃষ্টি করে ক্ষমতা ছেড়ে দিয়েছে। এরকম নজির নাই। নবাব সিরাজউদ্দৌলাকে উনি কি নিজে ক্ষমতা ছাড়ছে? শক্তি প্রয়োগ করে ওনাকে বাধ্য করা হয়েছে। এই আমাদের ভারতীয় উপমহাদেশে যে রাজনীতি, এখানে কোনো নজির আছে? ৪৭-এর পর থেকে ৭১, এখানে নজির আছে? কোনো রাষ্ট্রপ্রধান আমাদের দেশের এই রাষ্ট্রীয় ক্ষমতা থেকে মান অভিমান করে চলে গেছে? ৭১-এর পর আজ পর্যন্ত কোনো ইতিহাস আছে, নজির আছে? কেউ রাষ্ট্রপ্রধান আমাদের সে নিজে নিজে চলে গেছে? চলে যায় না। এটা এমন এক চেয়ার, এটাকে গদি, হ্যাঁ, এখান থেকে এখানে যে বসে সে চলে যাওয়ার কথা চিন্তাই করতে পারে না। জীবন দিতে রাজি আছে, জীবন বাঁচাইবার জন্য চলে যেতে পারে, কিন্তু স্বেচ্ছায় চলে যাবে না। সর্বশেষ কিটা হলো, উনি ওনার লাইফটাকে সেভ করার জন্য, যে শেখ হাসিনা, উনি সেইভাবে উনি চলে গেছে। স্বেচ্ছায় উনি গেছে না, তো উনিও যাবে না। উনি না যাওয়ারই মানুষ। আর যাবে কেন? উনি তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন, বলা যায় সফল ব্যক্তি। যদিও রাজনীতিতে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার পূর্ব অভিজ্ঞতা নেই, দক্ষতা নেই, ঠিক আছে, কিন্তু সার্বিক অন্য অনেক দিকে, বিশেষ করে তিনি অর্থনীতির, যেহেতু ছাত্র ছিলেন, অর্থনীতি নিয়ে উনি গবেষণা করেছেন। সমাজের একেবারে যেই সাধারণ মানুষ, এদের ভাগ্যের পরিবর্তন কিভাবে করা যায়, সে জায়গাটা নিয়ে উনি কাজ করে সফলতা দেখিয়েছেন। আম্বিয়ার মাকে কি ওনার বেতনের টাকা দিয়ে উনি ছাগল কিনে সেটাকে প্রফিট করে দেখিয়েছেন। আম্বিয়ার মাকে বুঝাইছেন যে দেখো, তোমার এই ছাগল লালন পালন করো, তুমি এখান থেকে তোমার ইনভেস্টের ডাবল রিডাবল প্রফিট করতে পারো। এই থেকে যে উনি নোবেল পুরস্কার পেয়েছেন, উনি তো ইতিবাচক দৃষ্টির লোক, উনি তো নেতিবাচক চিন্তা ওনার থেকে কখনোই আমরা আশা করি না। তাহলে উনি যাবেন কেন? এই যে গুজবগুলো ছড়ানো হচ্ছে, গতকালকে রাত্রে উনি জাপানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, অনেক মিডিয়াতে দেখছি বলতেছে যে উনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, উনি জাপান থেকে আর ফিরে আসবে না। কেন আসবে না? এর আগে আমরা চীন সফর দেখেছি, ঐতিহাসিক। ওনাকে নেওয়ার জন্য চীন সরকার একটা লাক্সারি একটা বিমান পাঠিয়েছেন। এটা বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়, সবাইকে চমক লাগিয়ে দিয়েছেন। ওনার চীন সফরে ওনাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। ওনার যে অ্যাক্টিভিটিসগুলো, ওনার নিশ্চয়ই একটা পরিকল্পনা মাফিক উনি কাজ করে যাচ্ছেন। ওনার কাজগুলো তো ধাপে ধাপে প্রশংসার দাবিদার হচ্ছেন উনি। চীন সফর একটা উনি আলোড়ন সৃষ্টি করেছেন। জাপান সফর করতে গেছেন, দেশ জাতি, আমরা আশা করছি যে ওইখানেও উনি চমক দেখাবেন। উনি ওইখান থেকে ফিরে এসে নিশ্চয়ই দেশ এবং জাতিকে একটা চমক দেখাবেন। শুনছি ১ লক্ষ লোক ওইখানে, ম্যান পাওয়ার, যে আমাদের শ্রম বাজারের যে লোক, ওদেরকে ওইখানে এই ১ লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে আসবেন। আমরা আশা করি এমনটাই হবে। তাহলে উনি তো দৈনন্দিন যে কাজগুলো করছেন, মন দিয়ে করছেন, ওনার প্রজ্ঞা দিয়ে করছেন, উনি প্রশংসনীয় কাজ করছেন। তাহলে উনি মানবাভিমান করে যাবেন কেন? যদি ওনার মনটা এখানে নাই বসতো, তাহলে তো এত দক্ষতার পরিচয় দিতেন না। উনি অদক্ষ রাষ্ট্র পরিচালনায়, উনি নিজেই বলছেন আমি এই অভিজ্ঞ না বা দক্ষ না, কিন্তু পরিচালনা করতে গিয়ে কিন্তু দক্ষতার ছাপ রেখে যাচ্ছেন, দক্ষতার পরিচয় দিচ্ছেন। তাইলে উনি যাবেন কেন? উনি যদি নিজেই আত্মসমালোচনা করেন, তাইলে উনি তো ব্যর্থ না। ওনাকে তো ব্যর্থ কেউ বলতে পারছে না, কীভাবে বলবে? তাহলে উনি যেভাবে আমরা যারা এই সোশ্যাল মিডিয়াতে যারা এইভাবে গুজব রটাচ্ছি,
এই ধরনের গুজব রটানো ঠিক না। এই গুজবের পিছনে অনেক দেশি বিদেশি চক্রান্ত রয়েছে, অনেক উদ্দেশ্য রয়েছে, অনেক টাকা ইনভেস্ট করে এই গুজবগুলো ছড়ানো হচ্ছে। আসলে এই মিডিয়াতে এখন স্বাধীনতাটা, এরকম স্বাধীনতা আমরা পেয়েছি, আমরা যা খুশি তাই বলতেছি। দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে যা খুশি তা বলা হচ্ছে, নেতিবাচক সমালোচনা করা হচ্ছে। কেন? ওদের অ্যাচিভমেন্টও তো আছে। আমরা ইতিবাচক চিন্তা করি দেশের স্বার্থে। দেশের স্বার্থে নেতিবাচক চিন্তা করা যাবে না। দেশের মঙ্গল যদি চাই, দেশপ্রেম যদি আমার মধ্যে থাকে, আমরা সবসময় ইতিবাচক চিন্তা করব, ইতিবাচক কথা বলবো। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদেরকে যার যার জায়গা থেকে সাপোর্ট করতে হবে। আমরা যদি সবাই মিলে সাপোর্ট করি, যে নিবন্ধনকৃত দলগুলো আছে বা আমরা যারা সাধারণ নাগরিক সবাই যদি আমরা সাপোর্ট করি, তাহলে তো এই সরকার সাহস পাবে এবং সে তার কাজের গতি আরও আরও বাড়বে এবং স্বচ্ছতা এখানে আরও বৃদ্ধি পাবে। হ্যাঁ, ইদানিং যেই ২-৩ জন উপদেষ্টা নিয়ে মানে বিতর্কের সৃষ্টি হয়েছে বা অভিযোগ, আমি বলবো অভিযোগ আকারে বলা হয়েছে, বিএনপির মতো এত বড় একটা দল থেকে অভিযোগ করা হয়েছে। হ্যাঁ, এই ২-৩ জন উপদেষ্টাকে অপসারণের ব্যাপারে, বিশেষ করে ছাত্র উপদেষ্টা ২ জনের বিরুদ্ধেও যে অভিযোগগুলো এসেছে, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আকুল আবেদন, তিনি যেন এগুলো খতিয়ে দেখেন। অভিযোগ যদি সত্যি সত্যি হয়, তাহলে এর বিরুদ্ধে ঐতিহাসিক অ্যাকশন নেওয়া দরকার। কারণ আমরা তো এই যে আমাদের যারা রক্ত দিয়েছে বুক পেতে, যারা রক্ত দিয়েছে, তারা কিসের জন্য দিয়েছে? যে আগের সরকারের আমলে যেভাবে লুটপাট করা হয়েছে, যেভাবে দুর্নীতি করা হয়েছে, এরকম এই রাষ্ট্রীয় ক্ষমতায়, রাষ্ট্রের যে প্রজাতন্ত্রের দায়িত্বে বসে কেউ যাতে এরকম এই ক্ষমতার অপব্যবহার না করে। সেরকমই যদি এই ২ জন ছাত্র ওই নেতা যদি এরকম কোনো কিছু করে থাকে, আমি বলছি না করছে, যেহেতু অভিযোগ এসেছে, এটার তদন্ত করেন, তদন্ত করে দেশ এবং জাতিকে জানান যে না, এরা আসলে তেমন কিছু করে নাই। আমরা তদন্ত করে আমরা দেখতে পেরেছি যে ওদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে এগুলো মিথ্যা। আর যদি সত্য হয় তাহলে এর অ্যাকশনে বলেন, এটাও বলেন দেশ এবং জাতিকে যে হ্যাঁ, আমরা তদন্ত করে পেয়েছি, ওনারা এরকম করেছেন, ওদের এই জন্যে ওনাদেরকে এই শাস্তি আমরা দিয়েছি। তাহলে আপনার যে উপদেষ্টা যে পরিষদ আছে, এটার যে দায়িত্বশীলতার পরিচয় হবে। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আমার আকুল আবেদন, তিনি যেন এই জিনিসটা খতিয়ে দেখেন। আর আপনি গুজবে কান দেওয়ার ব্যক্তি না। আমি বারবার বলি, আপনি ইতিবাচক দৃষ্টিকোণের ব্যক্তি। আপনি মান অভিমান আপনার মধ্যে আসবে কেন? আমরা আশা করব আপনি মান অভিমান না করে আপনার মিশন, আপনার ভিশন এটা চালিয়ে যান। তবে বিরোধী দল বা রাজনৈতিক দলগুলোর সাথে যেই আলোচনা, ডায়ালগ যেটা শুরু করেছেন, এটা অব্যাহত রাখবেন। ওনাদের সাথে পরামর্শ করে করবেন। ওনাদের কোনো দাবি থাকলে সেটাকে গুরুত্ব দিতে হবে। যে নির্বাচনের রুটম্যাপ নিয়ে বিএনপির সাথে বিএনপি এর যে দাবি, সেটা আপনি এটা ওদের সাথে বসে একটা সুরাহাতে যান। ওনারা বলতেছে যে আমাদের দাবিটা মেনে নেওয়া হচ্ছে না, বা এখানে আমাদের ডায়ালগটা ব্যর্থ হয়েছে। কেন? এটা একটা জায়গায় ওদের সাথে বসে, হ্যাঁ, এটা একটা সুন্দর একটা সমাধান আছে না? ওনারা ডিসেম্বরে চাচ্ছে, আপনি জানুয়ারিতে যান, ফেব্রুয়ারিতে যান, একটা আলোচনা করে, হ্যাঁ, এটার একটা সমাধান করেন। হ্যাঁ, রুটম্যাপ একটা দেন। আপনি তো বলছেন ডিসেম্বরের পরে যাবেন না নির্বাচন, তাহলে রুটম্যাপ দিতে সমস্যা কী? দিয়ে জল্পনা কল্পনা, এই গুজব যাতে আর ছড়াবার সুযোগ না থাকে। আর সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীকে ক্লিয়ার করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে ওনারা সাপোর্ট দিয়ে আসছে এবং সাপোর্ট দিচ্ছে এবং দিবে। এটা প্রেস কনফারেন্সের মাধ্যমে এই সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। তারপরে গুজব কেন? তারপরেও এই যে কী হচ্ছে, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে, এই সেই বলা হচ্ছে। এগুলা গুজব যারা বলে, আসলে
ওরা কতটুকু দেশপ্রেম ওদের মধ্যে আছে। যারা গুজব ছড়ায় ওরা তো দেশপ্রেমিক না। দেশের অমঙ্গল হবে এরকম কথা আমি বলবো কেন? আমি তো বলবো দেশের মঙ্গল যেখানে হবে এরকম কথা বলবো, ইতিবাচক কথা বলবো। সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, যারা অনলাইনে যোদ্ধা, অনলাইনে যারা দেশপ্রেম নিয়ে যারা কাজ করছেন, যারা দেশের মঙ্গলের জন্য কাজ করছেন, যেসব অনলাইন যোদ্ধা আছেন ওনাদেরকে আমি বারবার অনুরোধ করছি, হ্যাঁ, ওনারা যাতে বিশেষ করে এই যে ইলিয়াস হোসেন, হ্যাঁ, উনি একটা আলোচনায় এসেছে, হ্যাঁ, ওনাদেরকে বলবো যে এই যে কনক সারোয়ার, হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য, হ্যাঁ, ওনারা ওনাদের কথা অনেকে শুনে, শুনে তারপরে ওনাদেরকে অনুরোধ করব আপনারা ইতিবাচক কথা বলেন, নেতিবাচক কথা বলবেন না। সমালোচনা করবেন কিন্তু একটা মানে এই ভদ্রতার সাথে শিষ্টাচার দেখিয়ে, সম্মান দেখিয়ে, একজনকে সম্মান দেখিয়ে কথা বলতে হবে তো। আপনি এত বড় একটা দলের এই জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস সম্পর্কে যে ইলিয়াস হোসেন আমি দেখলাম যে আর এই সরি এই এই পিনাকি ভট্টাচার্য যে কথা বলেছেন, ওনারা যে ওনাদের নেতিবাচক সমালোচনা করেন, এগুলা এগুলা তো আপত্তিজনক। আপনাদের থেকে আমরা আশা করি না। আমরা আশা করি এই সরকারকে আপনারা সহযোগিতা করেন, সহযোগিতা করেন, ইতিবাচক কথা বলেন, গুজব যারা ছড়া তাদের বিরুদ্ধে কথা বলেন, দেশ এবং জাতি যাতে একটা সুনির্দিষ্ট পথে এগিয়ে যেতে পারে, সেভাবে আমরা এই সরকারকে সহযোগিতা করব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ